Hello guys, I am Manik and once again I am welcoming you back in our channel Literature Study at Home. তোমরা জানো আমরা পেপার 1 নিয়ে আলোচনা করছিলাম এবং বিশেষ করে আমরা রিসার্চ অ্যাপটিটিউড নিয়ে আমাদের এই আলোচনাকে কন্টিনিউ করে আসছি। এই রিসার্চ অ্যাপটিটিউডের অলরেডি দুটো পার্ট হয়ে গেছে, যেখানে আমরা সেকেন্ড পার্টে কিভাবে একটি গবেষণার পদ্ধতি হয়ে থাকে স্টেপ বাই স্টেপ আলোচনা করছিলাম। সেই স্টেপ আলোচনা করতে গিয়ে আমরা 5টি স্টেপ কমপ্লিট করে ফেলেছি। ইটস 4টি স্টেপ, আর বাকি রয়েছে বেশ আর 4টি পার্ট রয়েছে। সেই 4টি পার্টের মধ্যে আজকের যে পার্টটি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের পার্টটা হচ্ছে হাউ টু রাইট রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল এই লেখাটি তোমার কাছে সিগনিফিকেন্ট কেন? বিকজ যখন তোমরা কোনো এমফিল বলো বা তোমরা যখন পিএইচডি করতে যাবে, তখন সেই এমফিল বা পিএইচডির জন্য তোমাকে রিসার্চ প্রপোজাল তোমাদেরকে সাবমিট করতে হয়, যার ভিত্তিতে তোমাদের সিলেকশন হয়ে থাকে রিসার্চ বা পিএইচডি বা যে কোনো এমফিল করার জন্য। তাই এই রিসার্চ প্রপোজাল কিভাবে লেখা হয়, তার টেকনিক, তার ধাপগুলি কী কী, সো আমরা আর দেরি করব না, তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেই পার্টে, সেই আপেক্ষিক সেই তোমাদের এক্সপেকটেশনটাকে সফল করার জন্য। চলো, লেটস গো টু দ্য স্লাইড। আলোচনায় প্রথমে রয়েছে রাইটিং এ রিসার্চ প্রপোজাল, অর্থাৎ একটা রিসার্চ প্রপোজাল লিখব, এই রিসার্চ প্রপোজালটা কী এবং কিভাবে লিখব এবং এটার প্রয়োজনীয়তা কত তা নিয়ে প্রথমে আলোচনা। হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল? আর রিসার্চ প্রপোজাল ইজ এ কনসাইজ একটা রিসার্চ প্রপোজাল হচ্ছে একটা ব্রিফ, সংক্ষিপ্ত, অ্যান্ড কোহেরেন্ট সামারি, একটা অন্তর্নিহিত অর্থযুক্ত একটা সামারি অফ ইউর প্রপোজড রিসার্চ। তুমি যে বিষয় নিয়ে রিসার্চ বা গবেষণা করবে সেটাকে নিয়ে। ইট সেটস আউট দ্য সেন্ট্রাল ইস্যুজ অফ কোয়েশ্চেন্স দ্যাট ইউ ইন্টেন্ড টু অ্যাড্রেস। এবং এই রিসার্চ প্রপোজালে তুমি কোন বিশেষ সমস্যা বা কোন কোয়েশ্চেনটা তুমি রেজ করতে চাইছো বা তুমি দেখাতে চাইছো সেটার নিয়ে বিস্তৃত বিবরণ দেয়। It outlines the general area of study within which your research falls. তুমি কোন বিশেষ ক্ষেত্রে এই রিসার্চটা করতে চাইছো সেখানকার ব্রুড এরিয়া সেটা তোমাকে দেখাতে হবে। Referring to the current state of knowledge and any recent debates on the topic, এবং তুমি যে টপিকটা চুজ করেছো সেটার বর্তমান অবস্থা কেমন, সেই টপিক থেকে নতুন কোনো কি ডিবেট বা নতুন কোনো সাজেশন বা নতুন কিছু বিরোধী তথ্য বেরিয়েছে কি না, ওই ম্যাটারটা কেমন তার সম্পর্কে ভালো করে একটা তথ্য পাওয়া যায়। It also demonstrates the originality of your proposed research. তুমি যে রিসার্চটা করতে চাইছো সেই রিসার্চটা তোমার কি নিজস্ব, তোমার কি স্বাধীন চেতা, তোমার কোনো চিন্তা শক্তি এর থেকে বের হতে চলেছে, যেটার দ্বারা আমরা অর্থাৎ সমস্ত মানুষজন অর্থাৎ যে তোমার ওই বিশেষ ফিল্ডে তারা পড়াশোনা করছে তারা উপকৃত হতে চলেছে, বা মানব সমাজের কাছে তোমার এই রিসার্চটাকে কোনো ফ্রুটফুল হতে চলেছে এই নিয়ে। তারপর হোয়াট ইজ দ্য পারপাস অফ এ রিসার্চ প্রপোজাল, এবারে উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হোক। টু প্রপোজ আ রিসার্চ প্রজেক্ট দ্যাট উইল রেজাল্ট ইন এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু নলেজ, অর্থাৎ জ্ঞানের ভাণ্ডারটাকে তাকে আরও পরিপূর্ণ করতে যেটা প্রয়োজন হচ্ছে রিসার্চ। আর এই রিসার্চ প্রপোজাল সেই প্রজেক্টটাকে তার ফলাফল কেমন হতে চলেছে তার প্রথম তাৎপর্য নিয়ে আমাদের কাছে তার বৈশিষ্ট্য ব্যক্ত করে। দ্বিতীয়, টু ফর্মুলেট আ ডিটেলড প্ল্যান অফ দ্য প্রজেক্ট ইনক্লুডিং methodological approach and theoretical framework. তুমি যে রিসার্চটা করতে চলেছ সেই রিসার্চটার তোমার স্ট্রাকচার কী হতে চলেছে, ওই রিসার্চটার মেন তুমি কী ম্যাথড ইউজ করতে চলেছ, এছাড়া তোমার রিসার্চ থেকে কি ফ্রেমওয়ার্ক গড়তে চলেছে তা নিয়েও। To ensure that the proposed research is achievable within the required time and with the available resources. তুমি যে রিসার্চটা করতে চলেছো সেই রিসার্চটা আদৌ কি তোমার
সেই সময়ের মধ্যে কমপ্লিট হতে পারবে, বা তুমি যে ডাটাগুলো নিয়েছো সেই ডাটাগুলোকে যথার্থতা তার তার বিচার করতে এই রিসার্চ প্রপোজালের প্রয়োজন হয়ে থাকে। দেন to demonstrate that you have adequate expertise and experience to undertake the project. তুমি রিসার্চের এরিয়া সিলেক্ট করেছো, কোনটা করবে বেছে নিয়েছো, বাট তুমি ওই টপিকটা নিয়ে তোমার কি যথেষ্ট জ্ঞান রয়েছে? তুমি কি এক্সপার্ট ওই বিশেষ ফিল্ডে? কারণ এক্সপার্টাইজ সেই ক্ষমতা না আসলে ওই ম্যাটারটাকে নিয়ে তুমি রিসার্চ করতে পারবে না। আগে ওই টপিকটাকে তোমাকে ডিটেলে ভালো করে জানতে হবে। নেক্সট, টু থিঙ্ক অ্যাবাউট ইচ স্টেজ অফ দ্য রিসার্চ প্রসেস সো দ্যাট ইউ ক্যান ডেভেলপ আ ক্লিয়ার অ্যান্ড ডিটেলড প্ল্যান। রিসার্চ প্রপোজালের যে স্টেজগুলি আমরা যদি সঠিকভাবে জানি, রিসার্চের প্রসেস কেমন হয় তা জানি, তাহলে আমরা একটা পরিষ্কার একটা পুঙ্খানুপুঙ্খ একটা পরিকল্পনা আমরা নিজের মাথায় তৈরি করতে পারি এবং যেটা নিয়ে আমরা এগোতে পারি। নেক্সট, টু foresee problems that you may encounter during your candidature and prompt you to think about how you will manage them when they arise. তারপর তোমার রিসার্চ প্রপোজালে তুমি যখন রিসার্চ করছো বা যে টপিকটা নিয়ে তুমি আলোচনা করতে চলেছো সেটা করতে গিয়ে তোমার কি কোথাও বাধার সম্মুখীন হতে হয়েছে তোমাকে? আর যদি হয়ে থাকে তুমি সেগুলোকে ট্যাকল করবে কিভাবে, সেগুলোকে তুমি এড়াবে কি করে, এটাই হচ্ছে বড় কনসার্ন। তো এই হচ্ছে মোটামুটি কয়েকটা পারপাস। নেক্সট, স্টেপ 5, রাইটিং এ রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে আমরা এবারে দেখব স্কিল রিকোয়ার্ড ফর এ রিসার্চ প্রপোজাল, অর্থাৎ রিসার্চ প্রপোজাল করতে গেলে কী কী দক্ষতার প্রয়োজন। প্রথম হচ্ছে সাবজেক্ট নলেজ অ্যান্ড রিসার্চ স্কিল, অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে চলেছো তার অবশ্যই তার সম্পর্কে ভালো দৃঢ় সংকল্পিত জ্ঞান থাকতে হবে। তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে তোমাকে স্কিল দক্ষতা অর্জন করতে হবে, অর্থাৎ রিসার্চের যে স্কিলগুলি তোমার সেটা কিন্তু জানা উচিত। তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, অর্থাৎ তোমাকে জটিলভাবে ভাবতে হবে। সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু হয় না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা অন্তর্নিহিত একটা ইনার লেভেল মিনিং থাকে। তাই সব কিছুকে যাচাই করে ক্রিটিক্যালি থিঙ্কিং করে আমাদেরকে কিন্তু রিসার্চ এগোতে হবে। আমরা ফ্ল্যাট আনবারেন এরকম কিছু রাখতে পারি না। নেক্সট, কমিউনিকেশন স্কিলস। রিসার্চের আরও একটি অভূতপূর্ব একটি দিক হচ্ছে, একটা স্কিল হচ্ছে, তা হচ্ছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ যোগাযোগ সম্পন্ন ঠিকঠাক না যদি হয় তাহলে কি করে সম্ভব একটা ভালো রিসার্চের ক্ষেত্রে। তাই রিসার্চ প্রপোজাল আমরা যখন করতে যাচ্ছি তখন আরও একটি বড় গুণ আমাদের যাচাই হয়ে যায় যে আমার রিসার্চ স্কিলের সাথে আমার কমিউনিকেশন এবিলিটিটা কেমন। ওকে, নেক্সট চলো। নেক্সট এবারে আমরা হাউ টু রাইট আর রিসার্চ প্রপোজাল, অর্থাৎ রিসার্চ প্রপোজাল আমরা কীভাবে লিখব তার স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করছি। প্রথম হচ্ছে টাইটেল, অর্থাৎ দিস ইজ জাস্ট এ টেন্টেটিভ টাইটেল। তোমার যে রিসার্চ প্রপোজালের টাইটেলটা, তোমার যে পুরোপুরিভাবে যে রিসার্চটা তুমি 5 বছর ধরে করবে বা 4 বছর ধরে তুমি পিএইচডিটা করছো সেটা নয়, এটা একটা টেন্টেটিভ। সেখান থেকে হয়তো মডিফাই হতে পারে বা হয়তো তোমারটাকেই একটু কাটছাট করে আরও একটু বেটার ওয়েতে করে নেওয়া যায়। সো এটা হচ্ছে একটা টেন্টেটিভ টাইটেল অফ ইউর ইন্টেন্ডেড রিসার্চ, যেটাকে আমরা রিসার্চ প্রপোজাল বলছি। You will be able to revise your title during the course of your research if you are accepted for a অ্যাডমিশন। তো অ্যাডমিশন যদি তোমার হয়ে যায় তাহলে তুমি সেখানে মডিফাই করতে পারো। ওকে, নেক্সট অ্যাবস্ট্রাক্ট নিশ্চয়ই জানো, ব্রিফ কোনো কিছুর ইনফরমেশন। দ্য প্রপোজাল শুড ইনক্লুড আ কনসাইজ স্টেটমেন্ট অফ ইউর ইন্টেন্ডেড রিসার্চ অফ নো মোর দ্যান 100 ওয়ার্ডস। তো এই অ্যাবস্ট্রাক্টটি 100 শব্দের বেশি হবে না, জাস্ট আমরা বলতে পারি ক্রিস্প অফ ইউর প্রপোজাল। গট ইট? নেক্সট, রিসার্চ কনটেক্সট, অর্থাৎ গবেষণার প্রসঙ্গ। এটা আরও একটি ভালো একটা বড় গুণ। ইউ শুড এক্সপ্লেন দ্য ব্রড ব্যাকগ্রাউন্ড এগেনস্ট হুইচ ইউ উইল কন্ডাক্ট ইউর রিসার্চ। দ্যাট মিন কনটেক্সচুয়ালের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড একটা বড় ফ্যাক্টর, অর্থাৎ তুমি যে
যেটাকে নিয়ে রিসার্চ করছো তার তার কনটেক্সটটা কী, তার প্রসঙ্গটা কী, এটা একটা ম্যাটার। নেক্সট নাম্বার 4, রিসার্চ কোয়েশ্চেন্স। The proposal should set out the central aims, okay, and questions that will guide your research. তুমি যে রিসার্চটা করছো সেই রিসার্চে আলটিমেট কি ফলাফল আনতে চলেছো, অর্থাৎ সেই কোয়েশ্চেন, এটা কিন্তু রিসার্চ প্রপোজালের আরও একটি বড় উপাদান। এছাড়া রয়েছে কিভাবে তার লক্ষ্যগুলো সব একটা জায়গায় আমরা পুট করেছি, তা হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড এইমস। অ্যাকচুয়ালি এটাকে এইমসও আমরা বলে থাকি বা আমরা অবজেক্টিভস হিসাবে বলে থাকি। সেই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই জরুরি হয়ে যায়। নেক্সট আসছি রিসার্চ ম্যাথডস। এটা এইখানকার অর্থাৎ এই রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে এটা আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য প্রপোজাল শুড আউটলাইন ইউর রিসার্চ ম্যাথডস। তোমার রিসার্চের ক্ষেত্রে তুমি কী পদ্ধতি অবলম্বন করতে চলেছ। এক্সপ্লেনিং হাউ উই আর গোয়িং টু কন্ডাক্ট ইউর রিসার্চ, ইউ আর রাদার, কীভাবে তুমি তোমার রিসার্চটা করতে চলেছ তার সম্পর্কে আইডিয়া দেয় রিসার্চ ম্যাথড। ইউর ম্যাথডস মে ইনক্লুড ভিজিটিং পার্টিকুলার libraries or archives, field work or interviews. Most research is library based. রিসার্চ বা গবেষণা যদি বলা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ। বাট বিশেষ করে সোশ্যাল সায়েন্স বা অন্যান্য যে সমস্ত আমরা আর্টস সাবজেক্ট বলে চিনি, তো ওইগুলোতে আমরা কিন্তু হেডেক নিতে হচ্ছে না। অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা সিম্পলভাবে ক্লিয়ার কাট একটা আইডিয়া করে নিতে পারছি যে কোন জায়গায় আমরা রিসার্চ করছি বা কোন পার্টিকুলার প্লেসে বা কোন পার্টিকুলার সোসাইটি এরিয়াতে। গট ইট? নেক্সট চলো, সিগনিফিকেন্স অফ রিসার্চ। তোমার রিসার্চের তাৎপর্যটা কি? তুমি যে রিসার্চটা করলে ওটার কি কোনো ইম্প্যাক্ট কোথাও ফেলছে, নাকি তোমার রিসার্চটা মেয়ারলি একটা রিসার্চ হয়ে থেকে গেল যেখান থেকে কোনো বেনিফিটটাই হলো না? দিস ইজ নট আ ফেয়ার। তো সিগনিফিকেন্ট বা তাৎপর্যটাও একটা রিসার্চ প্রপোজালের একটা দিক, বা যেটা দেখে হয়তো অনেকে অ্যাডমিশন করে থাকে, যারা এইরকম পেপারের মধ্যে রিসার্চ প্রপোজালের মধ্যে এত সুন্দর যারা পয়েন্ট আউট করতে পারে সব কিছু তথ্যকে, তারাই হয়তো সিলেক্ট হয়ে থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে বিবলিওগ্রাফি, অর্থাৎ একেবারে শেষে আমরা যে সমস্ত বুক হতে পারে, যে সমস্ত ডকুমেন্ট থেকে আমরা হেল্প নিয়েছি এই সার্চেন ক্ষেত্রে, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে আমরা যে প্রপোজাল বানাতে গিয়ে আমরা তা রিসার্চ শুধু প্রপোজালে নয়, আমরা কিন্তু পরবর্তী যে সমস্ত রিসার্চের কোর্স ওয়ার্ক করবো সেখানেও ইউজ করতে হয় বিবলিওগ্রাফি হিসেবে, যাতেই ওই যে বুকটা থেকে আমরা নিয়েছি তাকে আমরা সার্টিফাই করলাম, তাকে আমরা কমেন্ডেবল করলাম। তাছাড়া যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকে তারা কিন্তু সেই বুকটা পড়তেও পারে। সো দিস ইজ ওয়াই বিবলিওগ্রাফি ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট। রিসেন্টলি MLA 8 চলছে, তোমরা MLA 7 এগুলোও দেখতে পারো। তো যেহেতু লেটেস্ট এসছে MLA 8, ওটা কিন্তু অবশ্যই জরুরি হয়ে যায়। এবার আমরা চলে আসছি স্টেপ 6। আমরা রিসার্চ প্রসেসে আবার পুনরায় ফিরে এলাম। এবারে হচ্ছি স্টেপ 6-এ কালেক্টিং ডাটা। এবারে ডাটা অর্থাৎ তথ্যটাকে কীভাবে সংগ্রহ করব। এবার ডাটা কালেকশন কিন্তু বিভিন্ন ওয়েতে হয়। আমরা প্রথমে দেখছি যে বাই অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ। জাস্ট আমি দেখছি নর্মালি, এটা হচ্ছে অবজারভেশন ওয়াইজ। তারপরে হচ্ছে দ্বিতীয় পার্সোনাল ইন্টারভিউজ। আমরা ব্যক্তিগতভাবে কারোর সাথে পার্সোনালি ইন্টারভিউ নিয়ে কোনো বিষয়ে তার মতামত নিতে পারি। এই সমস্ত এগুলো কিন্তু খুবই জরুরি হয়ে যায়। তারপরে হচ্ছে টেলিফোনিক ইন্টারভিউ, অর্থাৎ কোনো ব্যক্তি অনেক দূরে থাকেন, ওনার হয়তো কোনো কারণে আসতে পারা হয়নি, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমরা টেলিফোনের মাধ্যমে কিন্তু আমরা এই ডাটাটা কালেক্ট করতে পারি। এছাড়া আমরা মেলের মাধ্যমে করতে পারি। তাছাড়া রয়েছে স্কেডিউলস, অর্থাৎ আমরা শিডিউল করে তালিকা করে আমরা এটাও করতে পারি। নেক্সট আসছি প্রসেসিং অ্যান্ড ডাটা অ্যানালিসিস, অর্থাৎ প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট আর একটা পার্ট হলেই আমরা পৌঁছে যাব অন্তিম পাউচে। তো এবারে ডাটা অ্যানালিসিস রিকোয়ার্স আ নাম্বার অফ ক্লোজলি রিলেটেড operations such as establishment of categories and the application of these categories to raw data through coding, tabulation
and then drawing statistical interference, the large data should be condensed into a few manageable groups and tables for further analysis. অর্থাৎ আমরা যে ডাটাগুলো যখন আমরা গোটা রিসার্চ করে পেলাম, সেই রিসার্চগুলোর পাওয়ার পর ডাটাগুলোকে আমরা সঞ্চয় করে রাখবো। অবশ্যই যেটা আমরা নর্মালি ডাটাগুলোকে সঞ্চয় করে রাখি তার মতো হতে পারে বা বিভিন্নভাবে হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটি টার্ম এখানে পাচ্ছি, একটা হচ্ছে এডিটিং আর একটা হচ্ছে কোডিং। দ্য প্রসেস অফ ক্লিনিং অফ ডাটা ইজ কল্ড এডিটিং। অর্থাৎ কোনো বিশেষ তুমি কোনো পরিকল্পনা করছো নতুন কিছু নেওয়ার জন্য, তো তখন যেটা কাজ হচ্ছে এডিট করা, অর্থাৎ যে পয়েন্টটা আমার এখানে থাকছে না সেটা একসাথে আমরা কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। দ্য পারপাস অফ এডিটিং ইজ টু আইডেন্টিফাই অ্যান্ড মিনিমাইজ এরর্স। তো আমরা ত্রুটিটাকে মুক্ত করতে আমরা এইভাবে কিন্তু রিসার্চটাকে, বিশেষ করে রিসার্চ প্রপোজাল এর যখন আমরা ঠিক করি তখন সেক্ষেত্রে এরা হয়ে থাকে। তাছাড়া আরও অন্যান্য রয়েছে, মিসক্যালকুলেশন, ক্লাসিফিকেশন, এগুলো থেকে আমাদের কিন্তু এই ধারণাটা এসছে। এরপরে চলে আসি কোডিং। কোডিং ইট ডিপেন্ডস আপন হাউ এ ভেরিয়েবল হ্যাজ বিন মেজার্ড ইন ইউর রিসার্চ ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ রিসার্চ ইনস্ট্রুমেন্টে তুমি সেটা কেমনভাবে ইউজ করেছো। যদি খুব নর্মালভাবে ইউজ করে থাকো তাহলে হয়তো যে ভেরিয়েবল এখানে ইউজ করে এখানে তার তারতম্য বাড়ানো যায়, এখানে কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে বলা হয়েছে। এছাড়া ফর কোডিং দ্য ফার্স্ট স্টেপ ইজ ইনসিওর দ্য নেচার অফ ডাটা। তো এই জন্য ডাটাটা কেমন, কোয়ান্টিটিভ না কোয়ালিটেটিভ, তা অবশ্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ওকে, তো আমরা আবার নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা ট্যাবুলেশন। আমরা জানি ট্যাবুলেশন টার্মটির সম্পর্কে একটু আলোচনা করা দরকার। ট্যাবুলেশন ইজ আ পার্ট অফ দ্য technical procedure wherein the classified data are put in the form of tables। তো এখানে যে সমস্ত ডাটাগুলো কালেক্ট করা হলো সেই ডাটাগুলো যদি একটা জায়গায় রাখি তাহলে ওটা আন্ডারস্ট্যান্ড করা খুবই ডিফিকাল্ট, তাল গুলিয়ে যাবে, এমন একটি সিচুয়েশান চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে রিসার্চ করতে গেলে বা আমরা যদি ট্যাবুলেশনের কথা বলি, তো ট্যাবুলেশন হচ্ছে সেই সমস্ত ডাটাগুলো যেগুলো আমরা পেলাম সেগুলোকে পার্টিকুলার সেভ করে, পার্টিকুলার প্লেস করে তাদেরকে রাখা হচ্ছে, ট্যাবুলেট করে। গট ইট? ইট কনভার্সেস space and reduces explanatory and descriptive statement to a minimum facilitates and the process of comparison। তো এটা অনেকটা ইজি করে দিয়েছে এই প্রসেসটা হওয়ার পরে, ট্যাবুলেশন হওয়ার পরে আমরা কিন্তু বেশি খাটাখাটনি করছি না। ইট ফ্যাসিলিটেটস দ্য সামেশন অফ আইটেমস অ্যান্ড দ্য ডিটেকশন অফ এরর অ্যান্ড অমিশনস। তো অনেকগুলো কিন্তু এই ট্যাবুলেশনটার পক্ষে হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ত্রুটি থাকলে, কোনো কিছু গণ্ডগোল থাকলে সেখান থেকেও কিন্তু এখানে আমরা কিন্তু করতে পারছি, ট্যাবুলেশনের মাধ্যমে খুব ইজিলি সেপারেট করতে পারছি। ইট প্রোভাইডস দ্য বেসিস ফর ভেরিয়াস স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটেশনস। ও বিভিন্ন ক্ষেত্রে, কম্পিউটেশন ক্ষেত্রে, হিসাব ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু খুবই সাপোর্টিভ। ট্যাবুলেশনকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সিম্পল ট্যাবুলেশন আর একটা হচ্ছে কমপ্লেক্স ট্যাবুলেশন। সিম্পল ট্যাবুলেশন জেনারেলি results in a one-way table that supplies answers to questions about one characteristics of data only। সো এখানে বেশি কিন্তু ভ্যারাইটি ওয়াইজ ডাটা থাকে না, সিম্পল একটা পার্টিকুলার ডাটা থাকে, তো সেখান থেকে আর অন্যান্য তথ্য পাওয়া যায়। অন্যদিকে কমপ্লেক্স ট্যাবুলেশন usually results in two-way tables, দুটো দিক থেকে থাকছে, ওকে, which give information about two interrelated characteristics of data। তো ডাটাগুলি এবার ডিফারেন্ট হওয়ার জন্য তাদের ক্যারেক্টারিস্টিক্সও ডিফারেন্ট হচ্ছে। দ্য থ্রি-ওয়ে টেবলস অলসো যেটা হায়ার লেভেলস টেবল, তো সেখানেও কিন্তু ডিফারেন্সিয়েসটা হচ্ছে। আর নেক্সট দেখছি যে রাইটিং এ রিসার্চ রিপোর্ট। আমরা একেবারে অন্তিমে কীভাবে এবারে রিসার্চের রিপোর্ট লিখবো। ওকে, তো রাইটিং এ রিপোর্ট ইজ দ্য লাস্ট, ওকে, একেবারে শেষ, অন্তিম, অ্যান্ড ফর মেনি, অনেকের ক্ষেত্রে দ্য মোস্ট ডিফিকাল্ট স্টেপ, এটি সব থেকে কঠিন কাজ বলা হয়ে থাকে, স্টেপ অফ দ্য রিসার্চ প্রসেস। রিসার্চের যে আমরা পদ্ধতি দুটো লেকচার ধরে করে আসছি, অর্থাৎ পার্ট 1 লেকচারে এবং এই লেকচারটি করছি, তার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এটি। দ্য রিপোর্ট ইনফর্মস দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ হ্যাভ ডান। তোমার রিপোর্টের মাধ্যমে গোটা বিশ্ব জানতে পারবে যে তুমি কী নিয়ে রিসার্চটা করেছিলে, হোয়াট ইউ হ্যাভ ডিসকভার্ড, এবং তুমি তার ফলে তুমি কী রেজাল্টটা বের করতে পেরেছো, অ্যান্ড হোয়াট কনক্লুশনস, এবং কী তুমি শেষ অবধি তুমি কোন
ধারাতে গেছো, তুমি কিভাবে তোমার রিসার্চটাকে কমপ্লিট করেছো। ওকে, ইউ হ্যাভ ড্রন ফ্রম ইউর ফাইন্ডিংস, তোমার খোঁজা থেকে, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। দ্য রিপোর্ট শুড বি রিটেন ইন অ্যান একাডেমিক স্টাইল। তো রিপোর্ট একাডেমিক স্টাইলে লেখা হয়ে থাকে, যেখানে ল্যাঙ্গুয়েজ শুড বি ফর্মাল, অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজ ভাষাটাকে ফর্মাল হতে হবে, অ্যান্ড দ্য জার্নালিস্টিক, এবং অবশ্যই তোমাকে জার্নালিস্টিক হতে হবে। এবারে আমরা রিপোর্ট করতে গেলে প্রথম যে পেজ থাকে সেটাকে বলা হয়, আমাদেরকে যে ফুলফিল করতে হয়, সেটা হচ্ছে টাইটেল অফ দ্য রিসার্চ পেপারের টাইটেল লিখতে হচ্ছে, বা প্রজেক্টের নেম অফ দ্য রিসার্চার, অবশ্যই গবেষক যিনি করছেন তার নাম, পারপাস অফ দ্য রিসার্চ প্রজেক্ট, উদ্দেশ্য, এবং কমপ্লেক্সে এ রিসার্চ প্রজেক্ট সাবমিটেড অন পার্সিয়াল ফুলফিলমেন্ট অফ দ্য রিকোয়ারমেন্ট। দিস ইজ দ্য আদার ইনফরমেশন টু। তারপরে থাকছে ডেট অফ পাবলিকেশন, তোমার কবে তুমি পাবলিশ করতে চাইছো বা করছো এই রিসার্চ রিপোর্টটি, সেটা। তাছাড়া রয়েছে এইভাবে টেবিলগুলোকে দেখে নাও, কন্টেন্ট একদিকে, তারপরে শেষে পেজ নাম্বার, এবং একদিকে রয়েছে ম্যাটার। তো প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, তারপরে থাকবে চ্যাপ্টার 1, তারপরে চ্যাপ্টার 2, এরকম করে বিস্তৃত। তোমার যদি 7 চ্যাপ্টার হয় তুমি 7 চ্যাপ্টার করবে, যদি কম হয় কম হবে। তারপরে থাকবে সাজেশন অর ফার্দার রিডিং। এছাড়া থাকবে রেফারেন্স, বিবলিওগ্রাফি, আমরা অলরেডি এগুলো নিয়ে ডিসকাস করেছি, এবং অবশ্যই থাকবে অ্যাপেন্ডিক্সের স্পেলিংটা হয়তো একটু গন্ডগোল হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার, এবং আমরা পরের ভিডিও লেকচারটা, অর্থাৎ আরেকটা আমরা রিসার্চ নিয়ে করব বর্তমান, কারণ যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি, অতি শীঘ্রই চলে আসছে। তো আমরা এই পেপারটিতে শেষ পার্টে রাখবো রিসার্চ রিলেটেড কনফিউজিং ম্যাটারগুলো, কনফিউজিং টার্মগুলো, যেগুলো তোমরা রীতিমতো পরীক্ষায় আসতে দেখছো এবং সেগুলো থেকে প্রায় আসছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করব যাতে ওই টার্মগুলোকে, যেগুলো খুব মনে হচ্ছে যে ভাইটাল ইস্যুগুলো, যেগুলোকে আমরা একটা ভিডিওতে সমাপ্ত করার চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, নিজেদের যত্ন নিও, অ্যান্ড স্টে হেলদি। ওকে, ভালো থেকো সবাই, ধন্যবাদ।